হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ। এখানে হাড় হিম করা ভৌতিক ঘটনা শোনা। তো আমাদের দেখতে দেখতে 19টি এপিসোড শেষ হয়ে গেল। আজ আমাদের 20 নম্বর এপিসোড। এই এপিসোডটি আমাদের 100টি সাবস্ক্রাইবার পূরণ হওয়ার উদ্দেশ্যে। এটি একটি জমজমাট এপিসোড হতে চলেছে। তো তোমরা ঝটপট কানের মধ্যে হেডফোন নিয়ে বসে পড়ো এক জায়গায়, এবং যারা যারা এই চ্যানেলে নতুন তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ঘটনা শুরু করা যাক। সুমনের মায়ের আত্মাকে যে রাতে হাজির করেছিলাম, সে রাতের মতো ভয়ানক রাত আমার জীবনে দুইটা আসেনি। এখনও সে কথা মনে হলে গা শিউড়ে ওঠে। এই এখনই লোমগুলো খাড়া হয়ে উঠেছে। আপনাদের যদি দেখাতে পারতাম তবে দেখাতাম। না থাক, আজ সেই গল্পটা করব না। গল্পটা শোনার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আর সত্যি বলতে কি, আমারও কেমন কেমন যেন একটা লাগছে। ইচ্ছে হচ্ছে না সেই কথাগুলো আবার মনে করি। আবার গল্পটা শেষ না করে উঠতেও ইচ্ছে করছিল না। যত ভয়ঙ্করই হোক না কেন, আমার মতো তো সবাই এত ভীতু না। তাহলে শুরু করি, কি বলেন? 13 জুন 2009 সাল। তারিখটা আমার স্পষ্ট মনে আছে। আর বার সম্ভবত সেদিন ছিল শনিবার। শনি ও মঙ্গলবারে আত্মাদের হাজির করার মোক্ষম দিন। বিশেষ করে এই দুই দিন এরা স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায়, সুযোগ পেলে লোকজনকে ভয় দেখায় কিংবা বড় কোনো অঘটন ঘটায়। ছোটবেলা থেকে আমার দিদার কড়া নিষেধ ছিল শনিবার আর মঙ্গলবারে যেন বেশি রাতে বাইরে না থাকে। তাছাড়া আমার বাড়ির পাশেই ছিল কবিরাজ মালু জেঠার বাড়ি। তিনিও বারবার নিষেধ করতেন। আর নিষেধ করার বড় কারণ ছিল আমার ভূতের রাশি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু ভূতের রাশির লোকেই থাকে আলাদা। হয়তো একই সাথে দুজন রাতের বেলায় হাঁটছেন, আপনি অনেক কিছু দেখেছেন, কিন্তু আপনার সঙ্গী কিছুই দেখতে পাচ্ছে না, এমনও হয়। আর নিজেই এই ভূতের রাশি হওয়ায় এইসব আজে বাজে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বহুবার। আর তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল, ইলিশ, কই কিংবা পুঁটি মাছ দিয়ে ভাত খেয়ে ভর দুপুরে বাইরে যেন না যায়, অথবা তেল পিঠা খেয়ে পানি না খেয়ে বাইরে বের হওয়া ছিল অসম্ভব। এত কড়াকড়ির পরেও কখনো সখনো মিস্টেক হয়ে যেত। যাই হোক, সেই 13 জুন শনিবার ছিল এমনই একটা ভয়ঙ্কর রাত। ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্করই নয়, এ এক বিভীষিকাময় কালো রাত। ঠিক সেদিন থেকে 1 বছর আগে সুমনের মা সুমনের বাপের উপর রাগ করে বিষ খেয়ে মরেছিল। সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল আর সারা রাত বাড়ি আসেনি। পরের দিন নুরুর পুকুরের পাশে এক জমিতে পড়েছিল মহিলার নীল হয়ে যাওয়া লাশ। আর সেদিন থেকে ঠিক 29 দিন পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পাড়ে গিয়ে হাঁটতে দেখেছিল। যা হোক, সুমনের মা বিষ খেয়ে মারা যাওয়ার পর 43 দিনের দিন সুমনের বাবা নতুন একটা বিয়ে করে নিয়ে এলো। কিন্তু সেই নতুন বিয়ে যে সংসারে শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাবা ভাবতেও পারেনি। প্রথম কয়দিন ভালোই চলছিল, তারপর শুরু হলো নতুন বউয়ের আসল চেহারার প্রদর্শন। ছোট সুমনটা তখন কেবল 6-7 বছরের, কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সৎ মা
নানাভাবে অত্যাচার করা শুরু করলো। সৎ মায়ের আচরণে ক্ষুব্ধ সুমন অভিমান করে বাড়ির বাইরে তাল গাছগুলোর নিচে গিয়ে বসে থাকতো। আর তেমনি একদিন ভর দুপুরবেলায় সুমন তাল গাছের নিচে বসে আছে। এমন সময় পশ্চিমের বাগানটার কাছ দিয়ে ওর আপন মাকে আসতে দেখলো। মাকে দেখে আনন্দে আটখানা সুমন কিছু দূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎমা আর বাবার বিরুদ্ধে হাজার অভিযোগ একে একে তুলে ধরল। কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে বাবা আর আদর করে না, সব কথা খুলে বলে তার মাকে। ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেলল আর সুমনকে বলছিল, যা যা বাবা, বাড়ি যা, আমি একটু পরে আসতেছি। মহা খুশি সুমন দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হওয়ার কথা বলল, কিন্তু কেউ ওর কথায় কর্ণপাত করল না। আমার কাছে এসে আমাকে ঝাপটে ধরে বলল, ও কাকা, আমি না মাকে দেখেছি। আমি ওকে কাছে বসিয়ে খুঁটে খুঁটে সব জিজ্ঞাসা করলাম, কি দেখেছিস, কিভাবে দেখেছিস, আর কি কি কথা হয়েছে সব কিছু। 7 বছরের ছোট্ট সুমন গটগট করে সব কথা বলে গেল। আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দিলাম না। এমনকি ছোট্ট সুমনকেও কিছু বললাম না। থাক না বেচারা মায়ের ফিরে আসা সান্ত্বনা নিয়ে, তাও যদি ও একটু ভালো থাকে। সেদিন সন্ধ্যা থেকে শুরু হচ্ছিল উৎপাত। সুমনের নতুন মাকে যেখানেই দেখতে পায় সেখানে ভয় দেখাতো। এমনকি ভাগ্যিস সেদিন হুজুরের বউ ছিল, তা না হলে সেই দিন সৎ মায়ের কেল্লা ফতে। তারপর থেকে সৎ মা একা একা টিউবওয়েলে যেতে পারতো না। কিন্তু কদিন আর এইভাবে থাকা যায়? ভয়ে ভয়ে মহিলাটা বাপের বাড়ি গেল কদিনের জন্য। আর সেই কদিন আর কেউই কিছু দেখলো না। সুমনের সৎমা কবিরাজের কাছে থেকে তেল, মাদুলি, পানি পোড়া প্রভৃতি নিয়ে কয়েকদিন পরে আবার ওই বাড়িতে ফিরে এলো। আর কবিরাজের উপর দৃঢ় ভরসায় সব কিছুকে তুচ্ছ জ্ঞান করা শুরু করলো। কিন্তু কোথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একদিন এই 90 পাখাযুক্ত মহিলারও শেষ দিন চলে এলো। সুমনের সৎমা এই বাড়িতে এলেও প্রায় মাসখানেক আর কিছুই দেখলেন না। ভাবলেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো নতুন উপদ্রব। রাত বিরতে হঠাৎ করে ঘরের বাইরে গরুর হেঁটে চলার শব্দ পাওয়া গেল। কখনো খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে এমন শোনা যেত। মনে হতো এই জানালার ওই পাশে দাঁড়িয়ে দুজন মানুষ নিজের মধ্যে আলাপ করছে। এমনকি সৎমা 2-1 দিন সে কথা শোনারও চেষ্টা করলো। জানালার সাথে কান পেতে থাকলো, কিন্তু কিছু বুঝতে পারলো না। বরং ফিসফিসানি শব্দ শোনা যেত শুধুই। এইভাবে চলতে চলতে একদিন ঝড় বাতাস ছাড়ায় সৎমায়ের গায়ের ওপর আম গাছের ডাল ভেঙে পড়তে পড়তে বেঁচে গেল। তারপর একদিন দুপুরবেলায় হঠাৎ করে বাড়ির পাশে আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো। সে কি এই ঝাঁকি? না, সেই ঝাঁকি না, দেখলে কেউ বিশ্বাস করবে না। যা হোক, এত কিছু 1 বছর ধরে চলতে থাকলো। একদিন বিকেলে সুমন এলো আমার কাছে, এসে বলল, ও কাকা, কাকা, মা তো আর আসলো না। আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বললাম, দূর বেটা, ভাবতেছিস কেন, মা আসবে নি? ভাতিজা সুমন যেন একটু আশা খুঁজে পেল। ওর চোখ মুখ চকচক করে উঠল। তারপর ভোঁ দৌড় দিয়ে বাড়িতে। সুমন চলে যেতেই আমার একটা চিন্তা মাথায় এলো। আচ্ছা, সুমনের মা কি চায়, কেন এমন করছে?
আমি জানি ওর উত্তর একমাত্র সুমনের মাই দিতে পারে। মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চলে এলো। প্ল্যান চ্যাট করব বলে স্থির করলাম, কিন্তু কিভাবে? এর আগে একটা কথা বলে রাখি, আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমার এক বন্ধু সুমন কবিরাজি শিখত। ও আমাকে কয়েকটা কবিরাজির বইও দিয়েছিল, আর সেই বইয়ের নিয়ম অনুযায়ী সে বয়সে কিছু আমলও করেছি। শ্মশান থেকে পয়সা, হাড় এসব সংগ্রহ করেছিলাম অনেক আগেই, কিন্তু তার ব্যবহার করার সাহস কখনো হয়নি। আর আমার মা একদিন সেই সব কবিরাজির বই ডায়েরি খুঁজে পেয়ে নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছিল। আর তা পুড়িয়েছে আমার ভালোর জন্যই। সে পুড়োনোর হাত থেকে দু একটা বই রক্ষা পায়। তেমনি একটা বই নিয়ে আমি আবার পড়া শুরু করি। খুব মনোযোগ সহকারে পড়ে পড়ে করণীয় কাজগুলো লিখে রাখলাম। প্ল্যান চ্যাট করতে অন্তত আরও দুজন দরকার, যারা আমাকে শক্তি দিতে পারবে। অনেকে ভেবেচিন্তে আমরা বাল্যবন্ধু সাফিকুল আর জাকিরকে সব কিছু খুলে বললাম। ওরা রাজি হয়ে গেল। তারপর কিছু আনুষঙ্গিক প্রয়োজন জিনিসপত্র, যেমন সোয়াশের আতপ চাল, আগরবাতি, শ্মশানের $2.25 টাকা, মরা মানুষের বিছানা চাদরের টুকরো, সুমনের মায়ের কাপড়ের টুকরো ইত্যাদি খুব গোপনে সংগ্রহ করলাম। তারপর এলো কাঙ্ক্ষিত রাত। 13 জুন 2009 শনিবার, ঘুটঘুটে কালো এক রাত।